মিস পাপি, আপনি ইলেকশন নিয়ে কথা বলতে চাইছিলেন। হ্যাঁ, আপনারা একটা জিনিস দেখেন, তারা এইটা ওইটা ওসিয়ত করতেছে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কি করবে। রাষ্ট্রীয় ক্ষমতায় জামাত ইসলাম যাবে, এই সরকার বসাবে, এটা তারা ধরে নিয়েছে। কিন্তু 1971 সালে মুক্তিযুদ্ধের ভূমিকা কি ছিল সেই নিয়ে কিন্তু ওই উদ্যানে একটি বারের জন্য কিন্তু কোনো কথা উচ্চারণ করেনি। 86 স্বৈরাচারের সাথে তারা নির্বাচনে যে প্রথম পার্লামেন্টকে অপবিত্র করলো, সেই বিষয় নিয়ে তাদের কোনো তওবাতিল্লা কিন্তু নাই। এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার। বিএনপিকে 2টা মহিলা এমপি দিয়ে সমর্থন দেওয়ার পরও আওয়ামী লীগের কাতারে এসে গোটা বাংলাদেশে ওই উপনির্বাচনটা যে তারা হতে দিল না, বোমা ফাটানো থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হলো, সেই ব্যাপার নিয়ে তাদের কিন্তু কোনো ওসিয়ত নাই। আবার 2001 সালে আওয়ামী লীগকে টপকে বিএনপির সাথে ঐক্য করলা। বিএনপি একটা মুক্তিযোদ্ধার দল, স্বাধীনতা ঘোষকের দল, ফ্রিডম ফাইটারের দল। এই নির্বাচনী জোট করতে যে দুজন মন্ত্রী দেওয়াতে সারা জীবন আমরা যতদিন বেঁচে থাকবে, বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে, তাদের জন্য এই কালিমা আমাদেরকে নিতে হবে। এইটা আজকে জামাতের অস্বীকার করার কোনো যুক্তি নাই। আর জামাতের পক্ষে যারা সাফাই গেয়ে বেড়ান, তারাও কিন্তু কোনো যুক্তি এখানে প্রদর্শন করতে পারবেন না যে অহেতুক আমরা একটা ঘাড়ে একটা দোষের বোঝা পার্মানেন্টলি নিছি শুধু নির্বাচনের সমঝোতা করে নির্বাচনটা আসন ভিত্তিক করার জন্য। যেই 2008 সালে দেখেন মঈনুদ্দিন ফখরুদ্দিন আসলো, সাথে সাথে বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করলো। এইটা একটা বিষধর সাপ এই সংগঠনটা, এবং এই সংগঠনটা একটা যেই পাত্রে খাবে সেই পাত্রটা ফুটা করবে, এবং অকৃতজ্ঞ নিমখারাপ একটা সংগঠন। এটা বাংলাদেশে নুন খাচ্ছে, বাংলাদেশের সাথে নিমখারাপি করতেছে একটার পর একটা। যাদের সাথে জোট করলো, যারা তোদের জন্য কালিমা নিচ্ছে, বেগম খালেদা আমার চাঁপাইনবাবগঞ্জ জেলাতে যে বিশাল কলেজ মাঠে মিটিংয়ে উনি নিজামী মুজাহিদি সাহেবের নাম ভুলে গেছিলেন, ওইটা আমি নাম ভুলে গেছি বলতে যে আটকে আমি বলে দিছি। এইটা নিয়ে আমাকে অনেকেই অনেক কথা বলছে যে হ্যাঁ কেন ওদের নাম, রাজাকারদের নাম কেন বলতে যাবা। তাই বলে আমার সাথে জোট আছে, তাদের দুর্দিন গেছে। আপনি বিশ্বাস করেন ভাই, 2008-এর পার্লামেন্টে ছিলাম, 2টা জামাতের এমপি ছিল, একটাও হেফাজতের পক্ষে কথা বলেনি, একটাও জামাত ইসলামের নির্যাতনের যে হচ্ছে সেই নিয়ে কথা বলেনি। ফাঁসির কাস্টে ঝুলাচ্ছে ওই 2 এমপি, একটা কথাও কিন্তু বলেনি। বলছি কিন্তু আমি পাপিয়া, বলছি কিন্তু আমাদের দল। অথচ আজকে জামাত ইসলাম, আমার ভূমিকা তো এটা নতুন না। আমি 1981 সাল থেকে যেদিন থেকে রাজনীতি করি সেদিন থেকে আমার ভূমিকা এটা। আমার দল জোট করত, কেন্দ্রীয়ভাবে এই ভূমিকাটা রাখতো না, কিন্তু আমাকেও আমার ক্ষেত্রে কোনো শর্তারোপ করেনি, আমাকে নিয়ন্ত্রণ করেনি। তাইলে এখন আমার দলও বুঝতে পারছে যে জিনিসটা কি। স্থানীয় জায়গায় উঠতে উঠতে আজকে মাথায় এসে তারা উঠে গেছে, এবং তারা কি আস্ফালনটাই না করছে। তারা জিয়াউর রহমানের স্বাধীনতাকে নিয়ে তারা বিতর্ক করছে, আজকে আমাদের দল নিয়ে তারা বিতর্ক করছে, চাঁদাপাতি নিয়ে তারা যেভাবে কথা বলছে। তাদের মতো বাংলাদেশের চাঁদাবাজি দল পৃথিবীতে আছে কিনা সন্দেহ। এরা এমন কোনো মানুষ নাই ইয়ানত বলে চাঁদা নেয়, এরা বায়তুল মাল বলে তারা চাঁদা নেয়। তারা কুরবানির মাংস কুরবানি যে দেয় এটা আমরা জানি না, পাড়াপড়শিও জানে না যে কুরবানি তারা দেয়। তাদের জাকাত ক্ষেত্রে কোথায় যায় আমরা বলতে পারবো না। এবং তারা তাদের মধ্যে একটা সংবদ্ধ, নিজেদের ভিতরে নিজেরা বেতন ভাতা কর্মচারীগিরি করে নিজেদের মতো থাকে। এদের সাথে কারোর কোনো সামাজিক সম্পর্ক বলেন, দলীয় সম্পর্ক বলেন, উদারতা বলেন, কোনো কিছু নাই। আর প্রতিপক্ষ বিপদে পড়লে তাকে আরো কিভাবে বিপদে ফেলা হবে সেটা নিয়ে তারা ব্যস্ত হয়ে আসছে। দেখেন, এই সরকার একবারে স্পষ্ট যে এনসিপি এবং জামাত ইসলামের প্রতি তাদের ব্যাপক একটা দুর্বলতা আছে। আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করছি, বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশে একটা ভালো মন্দ কথা বলার এখতিয়ারই মনে হচ্ছে আমাদের নাই। সব সামাজিক যোগাযোগ মাধ্যম মা মাসি গোষ্ঠী মনে হচ্ছে কাপড় খুলে রং মাখায় দিচ্ছে। তো এই যে পরিস্থিতিটা, তাহলে বাংলাদেশ আমরা ছেড়ে কোথায় যাব? আমাদের তো জায়গা নেই। আমরা 71 বাংলাদেশ ছাড়িনি, আমরা ইন্ডিয়া রিফিউজি হইনি আমাদের বাপদাদারা, আমরা 86 বাংলাদেশ ছাড়িনি, আমরা 91 বাংলাদেশ ছাড়িনি, আমরা 96 ছাড়িনি, আমরা 2001-এও ছাড়িনি, আমরা 111-এও ছাড়িনি। 15 বছর আওয়ামী লীগের অত্যাচার নির্যাতন সহ্য করে এই 55টা মামলার আসামি হয়ে দিনের পর দিন জেলে থেকেও বাংলাদেশের মাটি আমরা ছাড়িনি। তাহলে বাংলাদেশের মাটির প্রতি আমাদের যে মমত্ববোধ, যে ভালোবাসা, যে দায়িত্ববোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমে বয়স্ক লোক কি ধরনের কুরুচিপূর্ণ কথা, কি ধরনের ভেক কথাবার্তা, এবং এটা পরিবারের সন্তানদের কাছে ওটা লজ্জাজনক যে এই ভাষায় কেউ কখনো যোগাযোগ মাধ্যমে কথা বলতে পারে। কিছু কিছু ব্যক্তি যে অপপ্রচার চালাচ্ছে, এটা রাষ্ট্রের জন্য অশুভ, ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে অশুভ, রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটা বিশাল ফাটল। এবং রুচিবোধ, মাত্রা জ্ঞান নিয়েও এই তরুণ প্রজন্মরা বলছে
যে পুরানো আঙ্গিকে দল করব না। তা আমি তো দেখতেছি যে ওই পুরাতন মদের বোতলে পুরাতন মদই ঢুকতেছে, লাউ যাহা কদুই তাহা। আর নির্বাচন হওয়ার কোনো প্রকার আমি প্রস্তুতি এই সরকারের দেখছি না। এবং এই ক্ষেত্রে সরকারের বডি ল্যাঙ্গুয়েজ বলেন, নির্বাচন কমিশন সংস্কার বলেন, ভোটার হালনাগাদা ভোটার হচ্ছে পূর্ণাঙ্গ ভোটার তালিকা, কোনো কিছুর ভিতরে আমরা দেখছি না। তো যেহেতু দেখছি না, স্বাভাবিক কারণে একটা ঘোষণাকে বিশ্বাস করার কোনো কারণও নাই। এখন সবচেয়ে দুঃখজনক হবে যদি মিছিল করে মিটিং করে রাজনৈতিক মাঠে মঞ্চে যে নির্বাচনটা আদায় করতে হয়, এটা যে আরো কত লজ্জাজনক, কত দুঃখজনক এবং কত আত্মঘাতী, এটা সরকারকে বুঝতে হবে। এবং এই সরকারকে যারা চালাচ্ছেন, একবারে মানে ব্ল্যাঙ্ক চেক দিয়ে যারা চালাচ্ছেন, একনিষ্ঠ সমর্থন দিয়ে যারা চালাচ্ছেন, ভালো মন্দ বুঝার চিন্তাই করছেন না। ওনাদের মতামতটা বাংলাদেশের 18 কোটি মানুষের উপর চাপায় চেষ্টা করছেন এই মিডিয়া যন্ত্রের মাধ্যমে। তাদের কাছে আমার অনুরোধ যে বাংলাদেশকে নিয়ে আর বিভীষিকা খেলা খেলেন না, বাংলাদেশের মানুষকে এত তুচ্ছ তাচ্ছিল্যটা করেন না। আমরা বাংলাদেশে চট থাপ্পড় কিল ঘুষি রং পানি কষ্ট দিয়েই আমাদের এই পর্যায়ে, কষ্টের দিন যে আমাদের শেষ হচ্ছে না। নিরাপদ জোনে থেকে অনেক কিছু বলা যায়, কিন্তু অনন্ত অগ্নিপিণ্ডের মাঝখানে দাঁড়িয়ে তখন কিন্তু বাঁশি বাজানোর মতো পরিস্থিতি পরিবেশটা থাকে না। এটা হৃদয় দিয়ে উপলব্ধি করাটাই হচ্ছে শ্রেয়। মিস্টার প্রধান, আপনি শুনছিলেন এবং নির্বাচনের প্রসঙ্গত আছে। নির্বাচনের সঙ্গে এখন অনেক রকমের শর্ত, এদিকে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার কাজও প্রায় শেষের দিকে বলা হচ্ছে। শেষ পর্যন্ত কী হবে আমরা জানি না, জুলাই ঘোষণা বা ন্যাশনাল চার্টারের। আপনি শর্তের কথা বলছেন, স্থানীয় সরকার নির্বাচন, এনসিপি বলছে জুলাই ঘোষণা বাস্তবায়ন না হলে নির্বাচন হবে না। তো সব মিলিয়ে একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে আসলে আপনি কী দেখেন সামনের দিনগুলোতে। আসলে একটা হচ্ছে যে মানে এনসিপি কার মুখপত্র, এটি একটু মুশকিল। এনসিপির আশ্রয়টা হয়েছে ক্ষমতার কাছে, আর দেশের ক্ষমতা জনগণ থেকে বহু দূরে। জনগণ প্রত্যাশা করেছিল, আমরা প্রত্যাশা করেছিলাম বাংলাদেশে সবসময় মানুষ কিন্তু ভোট দিতে চায়, ভোটের মাধ্যমে তার নেতৃত্ব নির্বাচন করতে চায়। এটা হচ্ছে একটা জেনারেল উইল অফ দি পাবলিক। আমাদের এখানে দুর্ভাগ্য হচ্ছে সবসময় ক্ষমতায় যারা আসেন, যারা যান ক্ষমতায়, তারা সবসময় ক্ষমতাটাকে জনগণের মতামতটাকে ক্ষমতার মতো করে সাজাতে চান। এই সরকারও তাই করছেন। ওনারা জনগণের যে মতামত আছে এখানটায়, এটাকে ওনারা পাত্তা দিচ্ছেন না, এবং যার কারণে আপনি দেখবেন সমস্যাগুলো দিন দিন প্রকট থেকে প্রকটতর হচ্ছে। সরকারের সাফল্যের দিক কোনটা যদি আলোচনা করেন, সবাই বলবে একটা যে ফিনান্সিয়ালি অর্থনীতি যে ডিপার্টমেন্ট আছে, অর্থ মন্ত্রণালয়, সেটাই একটা প্রপারলি রোল প্লে করতে পারছে বলতেছে। যদিও এখনও আপনার সেই চুরির টাকা ফেরত আসেনি, কিন্তু একটা বাইরে একটা সরগোল পড়ে গেছে, সম্পদ বিক্রি করতেছে লুকাবিটা, রেল পত্রিকা আসতেছে এগুলি। তার মানে এখানটা অর্থ মন্ত্রণালয়ের তৎপরতাটা যৌক্তিক আছে। আইন শৃঙ্খলার কথা যদি বলেন, উনি আসলে ওনাকে কী নামে আখ্যায়িত করব উপদেষ্টাকে? উনি যেমন ওই যে হামিদ সাহেব যখন বিদেশে গেলেন, তখন উনি গেলেন দেখতে যে ইমিগ্রেশন কীভাবে হয় উনি জানেন না, এটা বুঝতে গেছেন আর কোনো কীরকম রসিকতা। উনি গোপালগঞ্জে ঘটনার পর বলছেন যে উনি বুঝলেন না যে এইরকম ঘটনা ঘটবে ওই জায়গায়। তা আপনি আসেন কী জন্য ভাই? লজ্জা তো থাকে মানুষের একটা, নিজের থেকে তো লজ্জা হওয়া উচিত, পারতেছেন না তো। তাহলে এখানটায় নির্বাচন, বাংলাদেশে নির্বাচন করার জন্য প্রশাসনকে যেভাবে দাঁড় করানো দরকার, এই গভর্নমেন্টের তো সেই প্রচেষ্টা নেই। বরঞ্চ গভর্নমেন্ট, সরকার প্রশাসনটাকে নিজের মতো করে এনসিবির আকাঙ্ক্ষা অনুযায়ী সেই প্রশাসনটাকে পরিচালনা করার ওনারা ব্যবস্থা করছেন। আমি বলছি প্রশাসনের এনসিপির আশ্রয় যদি ক্ষমতার কাছে হয় এবং জামাতের আশ্রয় যদি ক্ষমতার কাছে হয়, তাহলে এখানটায় কিন্তু ভোট ভালো ভোট আশা করা যায় না এদের কারণেই। কারণ রাজনৈতিক দল সবসময় আশ্রয় করবে, আশ্রয়স্থল জনগণ, ক্ষমতা না। কিন্তু ইনারা বেশি করে ক্ষমতার কাছে ক্ষমতা আশ্রিত হচ্ছেন, ক্ষমতার কাছে যাচ্ছেন খুব বেশি বেশি করে। এটা বিভিন্ন জেলায়, উপজেলায় আমরা দেখলে এটি টের পাই, অনুধাবন করতে পারি। কারণ আমরা তো ক্ষমতায় কখনোই ছিলাম না, বাইরের থেকেই রাজনীতি করেছি আমরা। তো ফলে আজকের প্রেক্ষাপটে এখানে নির্বাচন, এইরকম গভর্নমেন্টের নির্বাচন, এটা আসলে খুব ডিফিকাল্ট। আর গভর্নমেন্টের এখানটায় যে কর্তা ব্যক্তি যারা আছেন গভর্নমেন্টের দলের, ইনারা তো প্রশাসন, ইনারা এনজিও চালিয়েছেন ভালোভাবে, এতে সন্দেহ নাই। কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইনাদের কোনো তো দৃষ্টিভঙ্গি দেখি না। ফলে একটা নির্বাচন পরিচালনা করার জন্য যে ধীশক্তি দরকার, যে প্রজ্ঞা দরকার, এখানটায় আসেন দু একটা লোক হয়তো, ওনারা তো ওই দায়িত্বে নেই। তাহলে আমি বলছি অ্যাজ এ হোল, ইউনূস সাহেব যদি একটা ভালো নির্বাচন করতে চান, ওনার নিজেরই সাপোর্ট করা উচিত।
ওনার শো করা উচিত পাবলিক কিন্তু বুঝে গেছে ইউনূস সাহেবের অধীনে এটা ভালো নির্বাচন হবে না। পাবলিক বলে আমরা কেমনি নির্বাচন করবেন ইউনূস সাহেবের অধীনে, পাবলিক বলে এটা। তাহলে এখানটায় নির্বাচন করার জন্য আমাদের আগ্রহ আছে, যাই তো এলাকায় নির্বাচন করলে, জিজ্ঞেস করলে তো বলি হ্যাঁ নির্বাচন করব। তাই সেক্ষেত্রে আমি মনে করতেছি বর্তমান সময়ে সরকারের নির্বাচনটা কীভাবে করবে, হ্যাঁ এখানটায় ঘোষণাপত্র হচ্ছে, জুলাই ঘোষণা দেবে, জুলাই ঘোষণা সবাই যে একমত হবে তা তো না, এটা তো একদলীয় না, বাকশাল না, যা মানতেই হবে। কিন্তু ওনাদের যা হাকডাক তাদের মনে হয় মানতেই হবে সব কথা, না মানলে কিছুই হবে না। এই দৃষ্টিভঙ্গিটা তো একটা ফ্যাসিস্ট মারাত্মক স্বৈরতান্ত্রিক দৃষ্টিভঙ্গি। ডেমোক্রেসি এটা হচ্ছে মত দ্বিমতেরটাই হচ্ছে ডেমোক্রেসি, এটাই সৌন্দর্য এই জায়গার। সরকারি দল বিরোধী থাকবে, ভিন্ন মত থাকবে, ওনার সঙ্গে আমি বিতর্ক করব, ঝগড়া করবো, তাই না, তারপর একমত হবো, সব বিষয়ে একমত হবো না, এটাই ডেমোক্রেসি। পৃথিবীতে এভাবেই চলে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই যে কথাগুলি বলতেছে, আমার কাছে সমস্ত কিছুই মনে হচ্ছে এগুলি মারাত্মকভাবে মানে ফ্যাসিবাদের দুষ্ট। এনারা কেউ আওয়ামী লীগ করেন নাই, কিন্তু আওয়ামী লীগের শেখ হাসিনার রেমনেন্ট মানে রেখে যাওয়ার যে শেষ অংশগুলি এনারা এগুলি ভোগ করে মজাই পাচ্ছেন ক্ষমতাটাকে, এবং তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি ক্ষমতা যারা আছেন তাদের। সেখানে নির্বাচনটা করার জন্য আসলে এখানটা একটা গ্র্যান্ড ডায়ালগ দরকার রাজনৈতিক শক্তি সমূহের সঙ্গে, কীভাবে ভোটটা হবে, কেমনে হবে, এবং সেখানটায় ছোটো বড়ো সমস্ত সংগঠন তার এই যে আমরা যে বলি লেভেল প্লেয়িং ফিল্ড, সবাই কিভাবে সমান সুযোগ সুবিধা অথবা সমান মর্যাদা পাবে প্রশাসনের কাছ থেকে। আজকে এই বিষয়গুলো কিন্তু অ্যাবসেন্ট, একদমই অ্যাবসেন্ট। আপনার প্রশাসনের কর্তা ব্যক্তিরা এমনই যারা আছেন এখন, এরা মনে করছে যে আমরাই তো হলাম লরকেলেঙ্গে পাকিস্তানে, আমরাই তো আমরা আসি, যারা গেছে তাদের সব দালাল। এই দৃষ্টিভঙ্গি থেকে ইনাদের মানসিকতার মধ্যে একটা ওই ধরনের অথরিটেরিয়ান মানে কর্তৃত্ববাদী একটা অ্যাটিচিউড দৃষ্টিভঙ্গি আমরা দেখতে পাচ্ছি। সব যে প্রশাসনের কর্তব্য